12 বছর পর কোটিপতি ছেলেটি ঋণ শোধ করতে পৌঁছাল এক বৃদ্ধের কুড়ে ঘরে। 3 মেয়েকে দেখে সে যা করল তাতে মানবতাও কেঁদে ফেলল। বন্ধুরা, এটি মুম্বাই শহরের একটি সত্য ঘটনা, যেখানে শহরের ঠিক মাঝখানে অবস্থিত পুরনো শিবাজি পার্কের একটি লোহার বেঞ্চে এক সাধারণ ছেলে পড়েছিল। জামাকাপড় ধুলোয় মাখা, ঠোঁট শুকনো এবং মুখ জ্বরে পুড়ে যাচ্ছিল। মানুষ সকালের প্রাতর্ভ্রমণের জন্য পার্কে আসছিল, কিন্তু কেউ তার কাছে দাঁড়াচ্ছিল না। কেউ কেউ তাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছিল। কেউ নিচু গলায় বলছিল, নেশাখোর হবে, বাদ দাও। সেই ছেলেটির নাম ছিল নিখিল। বয়স বড়জোর 18 বছর। 3 দিন ধরে সে ঠিকমতো কিছুই খায়নি। ক্ষুধা, দুর্বলতা আর জ্বর তাকে প্রায় অজ্ঞান করে দিয়েছিল। সে কখনো চোখ খুলছিল, আবার কখনো বন্ধ করে নিচ্ছিল। তার মুখ থেকে শুধু একটা শব্দই বেরুচ্ছিল, মা। 3 দিন আগে পর্যন্ত সে এই শহরে নতুন ছিল। সে জানত না যে এই জায়গাটি কতটা নিষ্ঠুর হতে পারে। সে বিহারের একটি গ্রাম বারুয়া থেকে পালিয়ে এসেছিল। পরিবারের দারিদ্র্য, প্রতিদিনের ঝগড়া এবং নিজেকে অপদার্থ মনে করার যন্ত্রণাই তাকে এতটা দূর টেনে এনেছিল। সে ভেবেছিল শহরে কোনো কাজ জুটে যাবে, টাকা পাবে এবং সে একদিন সব বদলে দেবে। কিন্তু শহর তাকে আপন করে নেয়নি। প্রথম দিন সে বাসস্ট্যান্ডে নেমেই সরাসরি কাজ খুঁজতে বেরিয়ে পড়েছিল। হোটেল, দোকান, গুদাম যেখানেই গেছে সবাই না করে দিয়েছে। কারো একজন অভিজ্ঞ লোক দরকার ছিল, তো কারো আবার পরিচিত কেউ। একজন অচেনা সাধারণ ছেলে কারো কোনো কাজের ছিল না। সন্ধে নাগাদ পকেটের টাকাও শেষ হতে শুরু করে। সে রাস্তার ধারে জল খেয়ে পেট ভরানোর চেষ্টা করল এবং রাত কাটাল পার্কের বেঞ্চে। পরের দিন খিদে আরও তীব্র হল। সে লোকজনকে খাবার খেতে দেখল, কিন্তু চাওয়ার সাহস হল না। যখন কিছু মানুষ পায়রাদের দানা খাইয়ে চলে গেল, তখন সে চুপচাপ মাটিতে পড়ে থাকা দানা কুড়িয়ে খেতে লাগল। তখন তার লজ্জা নয়, শুধু খিদে পাচ্ছিল। তৃতীয় দিন শরীর জবাব দিতে শুরু করল। রাতে মশা ঘুমাতে দিল না। সকালে জ্বর এসে গেল। হাঁটতে হাঁটতে মাথা ঘুরে গেল, আর সে সেই বেঞ্চেই পড়ে গেল। এখন সে সেখানেই পড়েছিল। সকাল প্রায় 7টার দিকে এক বৃদ্ধ লোক পার্কে হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছলেন। সাদা চুল, সাধারণ কুর্তা পায়জামা এবং হাতে একটি কাঠের ছড়ি। তার নাম ছিল গোপাল কাকা। তিনি রোজ এখানে আসতেন। আজ তার নজর ওই ছেলেটির ওপর পড়ল। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কেউ ঘুমাচ্ছে, কিন্তু কাছে গিয়ে দেখলেন অবস্থা ভালো নয়। তিনি ধীরে ধীরে তার কপালে হাত রাখলেন। শরীর আগুনে পুড়ছিল। বাবা, শুনতে পাচ্ছ? তিনি ঝুঁকে জিজ্ঞাসা করলেন। নিখিল অনেক কষ্টে চোখ খুলল। সামনে একটি আবছা অবয়ব দেখতে পেল। সে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। তারপর আস্তে করে বলল, জল। কাকা সঙ্গে সঙ্গে কাছের কল থেকে বোতলে জল ভরে আনলেন। তিনি তাকে ধরে জল খাওয়ালেন। কয়েক ঢোক গলা দিয়ে নিচে নামল, কিন্তু তার হাত কাঁপছিল। তোমার বাড়ি কোথায়? কাকা জিজ্ঞাসা করলেন। নিখিল চোখ বন্ধ করে নিল। খুব মৃদু কণ্ঠে বলল, কেউ নেই। এটুকু বলেই তার মাথা একপাশে লুটিয়ে পড়ল। সে আবার অজ্ঞান হয়ে গেল। গোপাল কাকা ঘাবড়ে গেলেন। তিনি আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের কাছে সাহায্য চাইলেন, কিন্তু সবাই তাড়াহুড়োয় ছিল। কেউ বলল, হাসপাতালে নিয়ে যান, আর এগিয়ে গেল। কাকা আর দেরি করলেন না। পার্কের বাইরে গিয়ে একটি অটো দাঁড় করালেন। কোনো রকমে নিখিলকে তুলে তাতে বসালেন এবং সোজা সরকারি হাসপাতালে পৌঁছে গেলেন। ডাক্তার পরীক্ষা করার পর বললেন যে প্রচণ্ড জ্বর, দুর্বলতা এবং না খেয়ে থাকার কারণে অবস্থা খারাপ হয়েছে। কয়েকদিন যত্ন নেওয়া প্রয়োজন। কাকা কোনো কিছু না ভেবেই ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। হাসপাতালের বিছানায় নিখিল অজ্ঞান হয়ে পড়েছিল। কাকা পাশের চেয়ারে বসে তাকে দেখতে লাগলেন। তিনি জানতেন না এই ছেলেটি কে, কোথা থেকে এসেছে, কিন্তু তাকে ছেড়ে যাওয়ার মন তার হল না। 2 দিন পর নিখিলের জ্ঞান ফিরল। সে চোখ খুলে দেখল সাদা ছাদ। কিছুক্ষণ সে বুঝতেই পারল না যে সে কোথায় আছে। তারপর পাশে বসে থাকা কাকার ওপর নজর পড়ল। আমি এখানে কিভাবে? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল। কাকা হাসলেন। পার্কে অজ্ঞান হয়ে পড়েছিলে, হাসপাতালে নিয়ে এলাম। নিখিল চুপ করে রইল। তার চোখে বিভ্রান্তি এবং ভয় দুটোই ছিল। ভয় পাওয়ার দরকার নেই, কাকা কোমলভাবে বললেন। যতদিন না ঠিক হচ্ছ, এখানেই থাকো। এ কথা শুনে নিখিলের চোখ জলে ভরে গেল। এতদিন পর কেউ তার সাথে এত আপন করে কথা বলেছিল। পরের 2 দিনে তার অবস্থার কিছুটা উন্নতি হল।
ডিসচার্জের সময় কাকা তাকে সোজা তার ভাড়ার ছোট্ট ঘরে নিয়ে গেলেন। ঘরটি ছিল সাধারণ, একটি খাট, একটি উনুন আর কিছু বাসনপত্র, কিন্তু সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল এবং এক অদ্ভুত শান্তিও ছিল। কাকা তাকে পরিষ্কার জামাকাপড় দিলেন, গরম খিচুড়ি রান্না করলেন এবং ঔষধ খাওয়ালেন। নিখিল ধীরে ধীরে খাচ্ছিল। প্রতিটি গ্রাসের সাথে তার মনে হচ্ছিল যেন সে জীবনে ফিরে আসছে। তোমার নাম কি? কাকা জিজ্ঞেস করলেন। নিখিল, সে আস্তে করে উত্তর দিল। ঠিক আছে নিখিল, কাকা বললেন, এখন তুমি আর একা নও। এই কথা শুনে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে কিছুই বলতে পারল না। অনেক দিন পর এই প্রথম তার মনে হল কেউ তাকে বোঝা নয়, মানুষ মনে করছে। সেই রাতে সে খাটে শুতেই দ্রুত গভীর ঘুমে তলিয়ে গেল। বাইরে হালকা বাতাস বইছিল এবং ঘরে উনুনের মাটির গন্ধ ছড়িয়েছিল। সে জানত না যে এই ছোট্ট মোলাকাতটি তার পুরো জীবন বদলে দেবে, এবং সেই রাতেই তার জীবন চুপচাপ এক নতুন মোড় নিয়ে নিল। পরের দিন সকালে যখন নিখিলের চোখ খুলল, তখন অনেক দিন পর তার শরীরটা বেশ হালকা লাগল। জ্বর অনেকটাই কমে গিয়েছিল। ঘরের জানালায় হালকা রোদ এসে পড়ছিল আর উনুনে কিছু রান্নার সুবাস ছড়িয়ে পড়ছিল। গোপাল কাকা মাটিতে বসে খিঁচুড়ি নাড়ছিলেন। উঠেছ বাবা? তিনি না ঘুরেই জিজ্ঞেস করলেন। নিখিল ধীরে ধীরে উঠে বসল। মাথাটা এখনো ভারী ছিল, কিন্তু আগের মতো ব্যথা ছিল না। সে চারদিকে তাকাল। ছোট্ট ঘর, সাদামাটা জিনিসপত্র আর এক অদ্ভুত আপন ভাব। কাকা একটি বাটিতে খিচুড়ি ঢেলে তার হাতে দিলেন। গরম আছে, আস্তে আস্তে খাও। নিখিল চুপচাপ খাওয়া শুরু করল। প্রতিটি গ্রাসের সাথে তার চোখ ভরে আসছিল। এতদিন পর পেট ভরে খাবার জুটছে, তাও আবার না চাইতেই। কাকা কিছুই জিজ্ঞেস করলেন না, শুধু তাকে খেতে দেখলেন। খাওয়া শেষ হলে তিনি তাকে ওষুধ দিলেন আর বললেন, এবার বিশ্রাম নাও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পরের 3 দিন নিখিল প্রায় সারাক্ষণ ঘরেই থাকল। কাকা সকালে নিজের ছোট্ট ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন। তিনি পাশের রাস্তায় ভেলপুরি আর চাট বিক্রি করতেন। বয়স বেশি হওয়ায় খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না, তবুও রোজ কাজ করতেন। প্রতিদিন সন্ধ্যায় ফেরার সময় নিখিলের জন্যে দুধ, ফল বা হালকা কোনো খাবার নিয়ে আসতেন। নিখিল বুঝতে পারছিল না যে একজন অচেনা মানুষ তার জন্যে এত কিছু কেন করছে। চতুর্থ দিন সে নিজেই বলল, আমি এখন ঠিক আছি, আপনার সাথে কাজে যাব। কাকা তার দিকে মনোযোগ দিয়ে তাকালেন। কাজ সোজা নয়, সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আমি দাঁড়িয়ে থাকব, নিখিল বলল, এখন আর খালি বসে থাকতে চাই না। কাকা কিছুক্ষণ চুপ থেকে তারপর হাসলেন, চলো, আজ সাথেই চলো। সেই দিন প্রথমবার নিখিল ঠেলাগাড়ির সাথে বাইরে গেল। রাস্তার ধারে কাকা তার ঠেলাগাড়ি লাগালেন। শুরুতে নিখিল শুধু জল ভরে দিত, প্লেট ধুত আর গ্রাহকদের জিনিসপত্র এগিয়ে দিত। ধীরে ধীরে সে দেখতে লাগল কাকা কিভাবে মশলা মেশান, কিভাবে তাড়াতাড়ি কাজ করেন আর কিভাবে প্রত্যেক গ্রাহকের সাথে নম্রভাবে কথা বলেন। কাকা বারবার বলতেন, কাজ ছোট বড় হয় না, সততার সাথে করো, বাস। দিন ফুরোতে ফুরোতে নিখিল ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তার মুখে তৃপ্তি ছিল। রাতে ঘরে ফিরে সে প্রথমবার অনুভব করল যে সে অপদার্থ নয়। পরের কয়েক সপ্তাহে সে সব কিছু শিখে ফেলল। ভেলপুরি বানানো, টাকা গোনা, জিনিস কেনা আর গ্রাহকদের সাথে কথা বলা। তার ব্যবহারে লোক খুশি হতো। সে হাসি মুখে সেবা করত, তাড়াতাড়ি কাজ করত, ঠেলাগাড়ির আয়ও বাড়তে লাগল। একদিন কাকা বললেন, তোমার নিজের পায়ে দাঁড়ানো উচিত, সব সময় কারো আশ্রয় থাকতে পারো না। নিখিল চুপ রইল। তার মনে এখনও বাড়ির কথা মনে পড়ত, কিন্তু সে ফিরতে চাইত না। তার মনে হতো যতদিন না কিছু একটা হতে পারছে, ততদিন ফিরে যাওয়া ঠিক হবে না। 2 মাস কেটে গেল। সে এখন পুরোপুরি সুস্থ। এক সন্ধ্যায় কাকা তাকে বাজারে নিয়ে গেলেন এবং একটি পুরনো ছোট ঠেলাগাড়ি কিনে দিলেন। এটা তোমার, কাকা বললেন। নিখিল অবাক হয়ে গেল, কিন্তু টাকা? টাকার চিন্তা করো না, কাকা বললেন, এটাকে বিনিয়োগ মনে করো, ধার নয়। নিখিলের চোখ চকচক করে উঠল। প্রথমবার তার মনে হল কেউ তার ওপর ভরসা করছে। পরের দিন থেকে সে পাশের গলিতে নিজের ঠেলাগাড়ি লাগাতে শুরু করল। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি। আয় খুব বেশি ছিল না, কিন্তু আত্মতুষ্টি ছিল প্রচুর। মাসের শেষে সে নিজের খরচ বাঁচিয়ে কিছু টাকা জমাতেও পারল।
যখন সে প্রথমবার ৫,০০০ টাকা জমাল তখন সে অনেকক্ষণ ধরে নোটগুলো হাতে ধরে বসে রইল। কাকা জিজ্ঞেস করলেন, কি ভাবছ? নিখিল বলল, প্রথমবার নিজের রোজগার করা টাকা। কাকা হাসলেন, এটাই আসল আনন্দ। সময় গড়াতে লাগল। দুজনের সম্পর্ক আরও গভীর হতে লাগল। নিখিল এখন তাকে কাকা নয়, বাবা বলে ডাকতে শুরু করেছিল। কাকারাও তাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। রাতে প্রায়শই দুজনে বসে জীবনের গল্প করতেন। বাবা বলতেন, জীবনে যে খারাপ সময় তোমার পাশে দাঁড়াবে তাকে কখনো ভুলো না। ৪ মাস পর নিখিলের কাছে ১০,০০০ টাকা জমা হয়ে গেল। সে খুব খুশি ছিল, কিন্তু বাবার মুখে চিন্তার ছায়া দেখা দিল। এক রাতে তিনি আস্তে করে বললেন, বাড়ির লোকেদের খবর দাও, মা বাবা চিন্তা করছে হয়তো। নিখিলের মুখ অন্ধকার হয়ে গেল। এখন না বাবা, যখন বড় কিছু করব তখন যাব। বাবা আর চাপ দিলেন না, শুধু মাথা নেড়ে চুপ হয়ে গেলেন। কয়েকদিন পর তিনি হঠাৎ বললেন, আমি আমার গ্রামে যাব, অনেক দিন হয়ে গেল। নিখিল চমকে উঠল। কতদিনের জন্য? মাত্র ১ সপ্তাহের জন্য, বাবা বললেন। তারপর ফিরে আসব। যাওয়ার আগে তিনি তাকে অনেক কথা বুঝিয়ে বললেন, হিসেব রাখা, সময়মতো কাজ করা, বাইরের খারাপ খাবার না খাওয়া, নিজের খেয়াল রাখা। নিখিল সব শুনল, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। তার ভয় হচ্ছিল যে সে আবার একা হয়ে যাবে না তো। বাবা যেদিন গেলেন, সে অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তিনি যতক্ষণ না চোখের আড়াল হলেন, সে ওখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল এবং প্রতিদিনের মতো ঠেলা গাড়ি লাগাতে লাগল। ১ সপ্তাহ কাটল, তারপর দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহও পার হয়ে গেল। বাবা ফিরলেন না। প্রথমে নিখিল ভাবল হয়তো গ্রামে কোনো কাজে আটকে গেছেন, কিন্তু সময় গড়াতে লাগল আর চিন্তা বাড়তে থাকল। সে প্রতিদিন ওই রাস্তাটার দিকে তাকিয়ে থাকত, যেন এই বুঝি বাবা মোড় ঘুরে চলে আসবেন। ১ মাস কেটে গেল। ঘরের ফাঁকা খাটটা তাকে প্রতি রাতে বিঁধতে লাগল। খাবার খাওয়ার সময় সামনে কেউ থাকত না, কথা বলার কেউ ছিল না। তবুও সে ঠেলা গাড়ি লাগানো ছাড়েনি। তার মনে হতো যদি সে ওখানে না থাকে তবে বাবা ফিরে এসে তাকে কোথায় খুঁজবেন। ২ মাস পেরিয়ে গেল। এখন প্রতীক্ষা অস্থিরতায় পরিণত হয়েছে, কিন্তু সে আশা ছাড়েনি। রোজ সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় তার চোখ ওই রাস্তার দিকেই আটকে থাকত যেখান দিয়ে বাবা শেষবার গিয়েছিলেন। এভাবেই ৬ মাস কেটে গেল। নিখিল এখন ২০-২১ বছরের যুবক। মুখে হালকা দাড়ি উঠতে শুরু করেছে, আর চোখের আগের সেই আতঙ্কের জায়গায় এক অদ্ভুত স্থিরতা এসেছে, কিন্তু বুকের ভেতরের শূন্যতা ঠিক আগের মতোই ছিল। সারাদিন সে ঠেলাগাড়ি লাগাত, ক্রেতাদের সাথে হাসি মুখে কথা বলত, টাকা রোজগার করত, আর সন্ধ্যা নামতেই শুরু হতো সেই প্রতীক্ষা। প্রতিটি বাস, প্রতিটি পথচলিতি বৃদ্ধকে সে খুঁটিয়ে দেখত, যেন হঠাৎ করে বাবা সামনে এসে দাঁড়াবেন। ১ বছর পূর্ণ হয়ে গেল, বাবা ফিরলেন না। ধীরে ধীরে নিখিল বুঝতে পারল যে শুধু অপেক্ষা করে জীবন চলে না, সে কাজে আরও বেশি পরিশ্রম করতে শুরু করল। ঠেলাগাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখল, খাবারের স্বাদ আরও ভালো করল, ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি করল। তার একটা পরিচিতি গড়ে উঠতে লাগল। লোকেরা তাকে নাম ধরে ডাকতে শুরু করল। ১ বছরে সে ৬০,০০০ টাকার মতো জমিয়ে ফেলল, কিন্তু টাকায় তার শূন্যতা পূরণ হচ্ছিল না। প্রতিটা সফলতার পর মনে একটাই প্রশ্ন জাগত, বাবা কোথায় গেলেন? অবশেষে একদিন সে ঠিক করল যে সে তার নিজের গ্রামে যাবে। প্রায় ২০ মাস পর সে প্রথমবার বারোয়ায় ফিরল। গ্রামে তাকে দেখেই লোকেরা অবাক হয়ে গেল। আগের সেই রোগাপাতলা ছেলেটি এখন অনেক আত্মবিশ্বাসী। মা তাকে দেখেই কেঁদে ফেললেন এবং জড়িয়ে ধরলেন। বাবার চোখও ছলছল করে উঠল, যদিও তিনি নিজেকে সামলে রেখেছিলেন। ছোট ভাই বোনেরা তো তাকে ছাড়তেই চাইছিল না। বাড়িটা আগের মতোই ছিল, পরিস্থিতিও প্রায় একই রকম, কিন্তু এখন নিখিলের কাছে কিছু দেওয়ার মতো ক্ষমতা ছিল। সে চুপচাপ মায়ের হাতে কিছু টাকা গুঁজে দিল। মা সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলেন। এসব কোথা থেকে পেলি? তিনি ভয় পেয়ে জিজ্ঞেস করলেন। পরিশ্রম করে, নিখিল শান্ত গলায় বলল। সন্ধ্যায় যখন সবাই বসে কথা বলছিল তখন মা এমন একটা কথা বললেন যা নিখিলকে ভেতর থেকে নাড়িয়ে দিল। কয়েক মাস আগে একজন বৃদ্ধ লোক এসেছিলেন, মা বলছিলেন তুই ওনার সাথেই থাকিস। খুব ভালো মানুষ ছিলেন, যাওয়ার সময় কিছু টাকাও দিয়ে গেছেন। নিখিলের বুকটা ধক করে উঠল। নাম বলেছিলেন?
হ্যাঁ, হয়তো গোপাল, মা মনে করার চেষ্টা করে বললেন। এবার সব পরিষ্কার হয়ে গেল। বাবা গ্রামে গিয়েছিলেন এবং তার বাড়িতেও এসেছিলেন, কিন্তু তারপর আর ফিরে গেলেন না কেন? নিখিল 15 দিন গ্রামে কাটাল, কিন্তু তার মন ওখানেই পড়ে রইল। অবশেষে সে আবার শহরে ফিরে এলো। এখন তার ভেতরে শুধু অপেক্ষা নয়, একটা নতুন অস্থিরতাও তৈরি হয়েছিল। 2005 থেকে 2008 সাল পর্যন্ত সে টানা ঠেলাগাড়ি চালিয়েছিল। কাজে কোনো ফাঁকি দেয়নি। কিছু ঠিকাদার রোজ তার কাছে খেতে আসত। তাদের মধ্যে একজন একদিন তাকে জিজ্ঞেস করল, রঙের কাজ করবে, মজুরি ভালো পাবে। নিখিল সাথে সাথে রাজি হয়ে গেল। এখন তার জীবন আরও কঠিন হয়ে উঠল। দিনে রঙের কাজ আর সন্ধ্যায় ঠেলাগাড়ি। হাতে ফোসকা পড়ে গেল, শরীর ভেঙে পড়ত, কিন্তু সে হার মানেনি। 2 বছরের মধ্যে সে পুরোপুরি কাজ শিখে ফেলল। এবার সে ছোটখাটো ঠিকা নিতে শুরু করল। ধীরে ধীরে তার আয় বাড়তে লাগল। শেষমেশ সে ঠেলাগাড়ি বন্ধ করে পুরোপুরি রঙের কাজে মন দিল। তার সততা আর সময়ের প্রতি নিষ্ঠা তাকে এক আলাদা পরিচিতি দিল। লোকেরা ভরসা করতে শুরু করল। 2015 সালের মধ্যে তার নিজের গাড়ি হল, ভাড়ার বড় বাড়ি হল এবং মাসে বেশ ভালো আয় হতে লাগল। সে তার বাবা আর ভাইকেও শহরে নিয়ে এলো। এখন পুরো পরিবার একসাথে থাকতে শুরু করল। কিন্তু একটা জিনিস বদলায়নি। প্রতি 2-3 মাস অন্তর সে ওই পুরনো জায়গাটায় একবার করে যেতই, যেখানে সে আগে ঠেলাগাড়ি লাগাত। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত, যেন অতীতকে স্মরণ করছে। 2018 সালের এক সন্ধ্যায় সে তার পুরনো বাক্সটা খুলল। তাতে বাবার কিছু জিনিস এখনও রাখা ছিল। একটা পুরনো চাদর, কয়েকটা বাসনপত্র আর 2টো ছোট ডায়েরি। সে আনমনা হয়ে একটা ডায়েরির পাতা উল্টাতে শুরু করল। বেশিরভাগ পাতায় শুধু হিসাব নিকাশ লেখা ছিল, কিন্তু মাঝখানে একটা পাতায় স্পষ্ট অক্ষরে একটা ঠিকানা লেখা ছিল, গ্রাম দেবপুর, জেলা হরদই, উত্তরপ্রদেশ। নিখিলের বুকটা ধরফর করে ওকেও। এত বছরে প্রথমবার সে সরাসরি কোনো সূত্র পেল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। চোখে একটা ঝিলিক ছিল, যেন হঠাৎ অন্ধকারে পথ খুঁজে পেয়েছে। এখন তার কাছে সব ছিল, টাকা, সুযোগ সুবিধা এবং সাহস। সে তখনই ঠিক করে ফেলল যে সে যাবে, যাই হয়ে যাক না কেন। বাবাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তার শান্তি নেই। পরের দিনই সে তার ভাইয়ের হাতে কাজের দায়িত্ব বুঝিয়ে দিল। গাড়ি বের করে এক দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ল। সারা রাস্তা তার মনে পুরনো স্মৃতিগুলো ভিড় করে রইল। পার্কের সেই বেঞ্চ, হাসপাতালের ঘর, ঠেলাগাড়ির প্রথম আয় আর বাবার সেই গলার স্বর। 2 দিনের যাত্রার পর সে দেবপুর গ্রামে পৌঁছাল। ধুলো ভরা রাস্তা, ছোট ছোট ঘরবাড়ি আর এক শান্ত পরিবেশ। সে লোকজনকে জিজ্ঞেস করতে করতে ওই বাড়িটা খুঁজে বের করল। বাড়ির বাইরে একটা পুরনো দড়ির খাটিয়ায় খুব বয়স্ক একজন মানুষ বসেছিলেন। শরীরটা ঝুঁকে গেছে, চুল পুরোপুরি সাদা, কিন্তু চোখ দুটো সেই একই চোখ। নিখিলের শ্বাস আটকে এলো। গাড়ির ভেতরে বসেই তার 2 চোখ পেয়ে জল পড়তে লাগল। এত বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। যাই হোক বন্ধুরা, নিখিল গাড়িতেই বসে রইল, কিন্তু তার হাত কাঁপছিল। সামনের খাটিয়ায় বসা বৃদ্ধ মানুষটিকে সে চিনে ফেলেছিল, তবুও গাড়ি থেকে নামার সাহস জোগাড় করতে পারছিল না। এত বছরের খোঁজ, প্রতীক্ষা আর স্মৃতি যেন হঠাৎ করে এক হয়ে সামনে এসে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর সে একটা দীর্ঘশ্বাস নিল, দরজা খুলে ধীরে ধীরে এগিয়ে গেল। যত সে কাছে পৌঁছাতে লাগল, তার পা ভারী হয়ে আসতে লাগল। বৃদ্ধ মানুষটি মাথা তুলে তাকে দেখলেন। হয়তো তিনি বুঝতে পারেননি লোকটিকে। নিখিল তার সামনে পৌঁছাতেই হাঁটু গেড়ে বসে পড়ল। বাবা, তার গলা বুঝে এলো। বৃদ্ধ মানুষটির চোখ বড় বড় হয়ে গেল। তিনি ভালো করে তার মুখের দিকে তাকালেন, যেন স্মৃতির পাতা থেকে কিছু একটা খোঁজার চেষ্টা করছেন। তারপর হঠাৎ তার ঠোঁট কাঁপতে শুরু করল। নিখিল। ব্যাস, শুধু এইটুকু শোনাই বাকি ছিল। নিখিল তার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করল। বছরের পর বছর জমানো কষ্ট, একাকিত্ব আর কৃতজ্ঞতা সব কান্নায় ভেঙে পড়ল। বাবার হাত কাঁপছিল, কিন্তু তিনি সেই হাত নিখিলের মাথায় রাখলেন। ঘরের ভেতর থেকে কয়েকজন বাইরে বেরিয়ে এলেন। সাদা শাড়ি পরা একজন মধ্যবয়স্কা মহিলা, 2 জন যুবতী মেয়ে আর একজন কিশোর ছেলে। সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। বাবা আস্তে করে বললেন, এই সেই ছেলে যার কথা আমি সব সময় বলতাম। নিখিল নিজেকে সামলে নিল। চোখ লাল হয়েছিল। বাবা, আপনি ফিরে গেলেন না কেন? আমি রোজ অপেক্ষা করতাম।
সে কান্না ভেজা গলায় জিজ্ঞেস করল। বাবার চোখ নিচু হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। যখন আমি গ্রামে এলাম তখন জানতে পারলাম যে আমার বড় ছেলের অবস্থা খুব খারাপ। তিনি ধীরে ধীরে বললেন, কয়েকদিনের মধ্যেই সে আমাদের ছেড়ে চলে গেল। বাড়িতে বৌমা আর 3টে বাচ্চা রয়ে গেল। নিখিল চুপচাপ শুনতে লাগল। বাকি ছেলেরা আলাদা হয়ে গেল। পুরো দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ল। তারপর কিছুদিন পর আমার প্যারালাইসিস হয়ে গেল। হাঁটাচলা করা মুশকিল হয়ে পড়ল। শহরে ফেরা আর সম্ভব হলো না, আর তোমাকে খবর দেওয়ার কোনো উপায়ও ছিল না। নিখিলের চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। এবার সে সব কিছু বুঝতে পারছিল। সাদা শাড়ি পরা মহিলাটি এগিয়ে এলেন। আমি ওনার বৌমা, তিনি বললেন। বাবা প্রায়ই আপনার কথা বলতেন ছেলেটা খুব পরিশ্রমী, ঠিক জীবনে অনেক বড় হবে। নিখিল চারপাশে নজর ঘোরাল। বাড়িটা খুব সাধারণ ছিল। দেওয়ালে স্যাঁতস্যাঁতে ভাব, উঠোনে একটা ভাঙা খাটিয়া, এক কোণে রাখা কিছু পুরনো বাসনপত্র। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে পরিবারটা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। সে ধীরে ধীরে বাবার হাতটা ধরল। যদি আপনি না থাকতেন তাহলে আমি আজ বেঁচে থাকতাম না। বাবা হালকা হাসলেন। আমি এমন কিছু করিনি বাবা, শুধু নিজের মানবিকতার কর্তব্য পালন করেছি। না, নিখিলের গলাটা এবার দৃঢ় শোনাল। আজ আমি যা কিছু হয়েছি সব আপনার জন্যেই। সন্ধ্যার মধ্যে গ্রামের কিছু লোকও জড়ো হয়ে গেল। বাইরে দাঁড়ানো গাড়িটা দেখে সবাই অবাক হচ্ছিল, কিন্তু নিখিল এসব কথায় কান দিল না। সে ওই বাড়িতেই রাত কাটাল। রাতের খাবার সময় সে পরিবারের সবার সাথে মন খুলে কথা বলল। সে জানতে পারল যে মেয়ে দুটোর পড়াশোনা মাঝপথেই বন্ধ হয়ে গেছে, আর ছোট ছেলে রোহান 10ম শ্রেণীতে পড়ে, কিন্তু তার ভবিষ্যৎ পড়াশোনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সংসার চালানোই ছিল সবচেয়ে বড় সমস্যা। নিখিল অনেক রাত পর্যন্ত জেগে রইল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নিজে অভুক্ত ছিল, একা ছিল, আর কেউ একজন তাকে আশ্রয় দিয়েছিল। সকাল হতেই সে বাবার কাছে বসে বলল, আপনি আমার সাথে শহরে চলুন, চিকিৎসাও হবে, আবার বিশ্রামও পাবেন। বাবা ধীরে ধীরে মাথা নাড়লেন। এখন আমার বয়স আর অবস্থা এমন নয় যে গ্রাম ছেড়ে যাব, তবে বাচ্চাদের ভবিষ্যৎ অবশ্যই ঠিক হওয়া দরকার। নিখিল বুঝে গেল যে তাকে রাজি করানো মুশকিল। সে ওখানেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। ঠিক আছে, সে বলল, মেয়েদের বিয়ের দায়িত্ব আমার। রোহান আমার সাথে শহরে যাবে, কাজ শিখবে আর পড়াশোনাও করবে, আর এই বাড়ির মেরামত হবে। পরিবার প্রথমে রাজি হল না। বৌমার চোখে সংকোচ ছিল। আমরা আপনার উপর বোঝা হতে চাই না, তিনি বললেন। নিখিল শান্ত গলায় উত্তর দিল, আপনারা বোঝা নন, আপনারা আমার পরিবার। বাবার চোখে জল চলে এলো। তিনি কিছু বললেন না, শুধু নিখিলের হাতটা ধরলেন। পরের কয়েকদিন নিখিল গ্রামেই থেকে গেল। সে ডাক্তার ডেকে বাবার পরীক্ষা করালো, বাড়ি মেরামতের জন্য টাকা দিল এবং দরকারি জিনিসপত্র কিনে দিল। যাওয়ার সময় সে রোহানকে বলল, পরের মাসে নিতে আসব, তৈরি থেকো। রোহান মাথা নাড়ল। তার চোখে ভয়ও ছিল, আবার আশাও ছিল। যখন নিখিল গাড়িতে বসল, বাবা তার হাত ধরলেন। বাবা, তুই আমার ঋণ শোধ করে দিলি। নিখিল আস্তে করে বলল, বাবা, আপনার ঋণ কখনো শোধ করা যায় না। গাড়িটা এগিয়ে চলল, কিন্তু এবার তার মনে কোনো শূন্যতা ছিল না। তার মনে হচ্ছিল যে এবার তার জীবনের আসল উদ্দেশ্য শুরু হল। শহরে ফিরেই নিখিল নিজের কাজের দায়িত্ব সামলে নিল এবং পরিবারকে সবকিছু খুলে বলল। তার বাবা মা এবং ভাইও এই কথা জেনে অবাক হলেন যে একজন অচেনা বৃদ্ধ একসময় তার জীবন বাঁচিয়েছিলেন। কেউ তার এই সিদ্ধান্তে আপত্তি করল না। সবাই বুঝেছিল যে এটা শুধু সাহায্য নয়, ঋণ শোধ করা। 1 মাস পর নিখিল আবার দেবপুর গেল। এবার তার গাড়িতে জামাকাপড়, রেশন, ওষুধপত্র এবং দরকারি জিনিসপত্র ভরা ছিল। রোহান আগে থেকেই তৈরি ছিল। যাওয়ার সময় সে বাড়িটার দিকে বারবার তাকাচ্ছিল, যেন সে জীবনে প্রথমবার বাইরে বেরোচ্ছে। নিখিল তার কাঁধে হাত রাখল। ভয় পাস না, আমি তো আছি। শহরে পৌঁছানোর পর প্রথম দিকটা রোহানের জন্য সহজ ছিল না। নতুন পরিবেশ, নতুন লোক, নতুন কাজ। কিন্তু নিখিল ঠিক সেই পদ্ধতি অনুসরণ করল যা একসময় বাবা তার সাথে করেছিলেন, ধৈর্য এবং ভরসা। সে রোহানকে রঙের কাজ শেখাতে শুরু করল। সাথে সাথে তার পড়াশোনাও চালিয়ে গেল। দিনে কাজ শেখা, সন্ধ্যায় কোচিংয়ে যাওয়া। ধীরে ধীরে রোহানের আত্মবিশ্বাস বাড়তে শুরু করল। কয়েক মাসের মধ্যেই সে কাজ বুঝতে শুরু করল এবং নিজের বাড়ির মতোই অনুভব করতে লাগল।
এদিকে গ্রামে 2 মেয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু হলো। নিখিল পরিষ্কার জানিয়েছিল যে বিয়ে সাদামাটা হবে, কিন্তু সম্মানের সাথে হবে। সে পুরো খরচ নিজের কাঁধে তুলে নিল, কিন্তু কোথাও কোনো রকম লোক দেখানো আড়ম্বর করল না। 2 বছরের মধ্যে 2 মেয়ের ভালো বাড়িতে বিয়ে হয়ে গেল। প্রতিটি আচার অনুষ্ঠানে নিখিল উপস্থিত ছিল। সে নিজের ভাইয়ের মতো সমস্ত দায়িত্ব পালন করল, জামাকাপড়, জিনিসপত্র, অতিথি আপ্যায়ন, সবকিছু। বিয়ের দিন বাবার চোখে জল ছিল। তিনি কাপা হাতে নিখিলের হাত ধরলেন। ভগবান আমাকে খালি হাতে ফেরাননি, তিনি মৃদু স্বরে বললেন। সময়ের সাথে সাথে বাবার শরীর কিছুটা স্থিতিশীল হল। ওষুধ এবং চিকিৎসার খরচ নিখিলই জোগাতে থাকল। বাড়ির মেরামতো সম্পন্ন হয়ে গিয়েছিল। এখন সেখানে আর স্যাঁতস্যাঁতে ভাব ছিল না। ছাদ মজবুত ছিল এবং উঠোন পরিষ্কার দেখা যেত। শহরে নিখিলের কাজের পরিধি ক্রমশ বাড়ছিল। এখন তার অধীনে অনেক শ্রমিক কাজ করত, কিন্তু সে কখনো সেই পুরনো পার্কটার কথা ভোলেনি যেখানে তার জীবন বদলে গিয়েছিল। বছরে একবার সে সেখানে অবশ্যই যেত, কিছুক্ষণ বেঞ্চে বসত এবং চুপচাপ অতীতকে মনে করত। একদিন সে রোহানকে বলল, জীবনে যদি খারাপ সময়ে কেউ তোমার পাশে দাঁড়ায় তবে তাকে কখনো ভুলো না। রোহান হাসল, ঠিক যেমন আপনি আর বাবা করেছেন। নিখিল কিছু বলল না, শুধু তার কাঁধে হাত রাখল। তার মনে হল যেন মানবতার এই শৃঙ্খলটি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কয়েক বছর পর রোহান পুরোপুরি কাজের দায়িত্ব সামলাতে শুরু করল। সে নিজেই ছোটখাটো ঠিকা নিতে আরম্ভ করল। নিখিল তাকে নিয়ে গর্বিত ছিল। সে কখনো নিজের করা উপকারের কথা মুখে আনেনি। তার কাছে এই সব কিছুই ছিল তার কর্তব্য, কোনো অনুগ্রহ নয়। একদিন গ্রাম থেকে খবর এলো যে বাবার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। নিখিল তখনই রওনা দিল। এবার আর রাস্তা দীর্ঘ মনে হল না। সে সোজা তার কাছে পৌঁছাল। বাবা খাটিয়ায় শুয়েছিলেন। শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু চোখে সেই একই আপন ভাব ছিল। তিনি নিখিলের হাতটা ধরে ফেললেন। এবার আমি নিশ্চিন্ত, তিনি খুব মৃদু গলায় বললেন। নিখিলের চোখ জলে ভরে এলো। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর বাবা শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোটা গ্রাম তাকে সম্মান জানাল। নিখিল নিজের ছেলের মতো তার সমস্ত শেষকৃত্য সম্পন্ন করল। তার গভীর দুঃখ ছিল, কিন্তু মনে একটা শান্তিও ছিল যে বাবা শেষ সময়ে একা ছিলেন না। শহরে ফেরার সময় সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবল, যদি সেই দিন পার্কে বাবা তার কথা না শুনতেন তবে হয়তো আজ সে বেঁচেই থাকত না। বছর গড়িয়ে যেতে লাগল। নিখিলের সাফল্যও বাড়তে লাগল। এখন লোকেরা তাকে একজন সফল ঠিকাদার হিসেবে চেনে। কিন্তু তার বাড়ির দেওয়ালে সবসময় একটা ছবি টাঙানো থাকত, বাবার হাসি মুখের ছবি। প্রতিদিন সকালে কাজে বেরোনোর আগে সে ওই ছবিটার দিকে তাকাত এবং মনে মনে ধন্যবাদ জানাত। সে তার জীবন থেকে একটা জিনিস শিখেছিল, সাফল্যের মানে শুধু টাকা নয়, বরং সেই সম্পর্কগুলো যা কঠিন সময়ে গড়ে ওঠে। এখন যখনই কোনো নতুন ছেলে তার কাছে কাজ চাইতে আসত, সে তার চোখে সেই ভয় আর আশাই খুঁজত যা এক সময় তার নিজের চোখে ছিল। আর অনেক সময় সে খুব বেশি কিছু জিজ্ঞাসা না করেই তাকে কাজ দিয়ে দিত, কারণ সে জানত যে কারো জীবন বদলানোর জন্য কখনো কখনো শুধু একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই যথেষ্ট। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে মানুষের আসল পরিচয় তার কাছে কত টাকা আছে তা দিয়ে হয় না, বরং তার বুকে কতটা মানবিকতা আছে তা দিয়ে হয়। কঠিন সময়ে যে হাত আমাদের সামলে নেয় সেই তো সত্যিকারের আপন হয়। জীবনের সফলতা পাওয়ার পর সেই সাহায্যের কথা ভুলে যাওয়া খুবই সহজ, কিন্তু সেটা মনে রাখাই হল আসল মানুষ হওয়ার লক্ষণ। নিখিল শুধু টাকা রোজগার করে নয়, বরং উপকারের মর্যাদা দিয়ে নিজের জীবনকে মহান করে তুলেছিল। কৃতজ্ঞতা মানে শুধু মুখে ধন্যবাদ বলা নয়, বরং সুযোগ পেলে সেই একই উপকার অন্যের জন্য করা। এবার আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার জীবনে কি কখনো কেউ খারাপ সময় আপনার পাশে দাঁড়িয়েছে? আপনি কি কখনো তাকে খুঁজে বের করে ধন্যবাদ জানিয়েছেন? আর যদি আজ আপনার সামনে নিখিলের মতো কোনো ছেলে এসে দাঁড়ায় যে শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে, তবে আপনি কি তার জন্য গোপাল কাকা হতে পারবেন? যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটি বেশি বেশি মানুষের কাছে অবশ্যই পৌঁছে দিন, যাতে মানবিকতার এই দৃষ্টান্ত আরও মানুষকে অনুপ্রাণিত করতে পারে। ভিডিওটি লাইক করুন, চ্যানেল স্টোরি বাই কিশোরকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আবার দেখা হবে নতুন কোনো সত্য এবং হৃদয়স্পর্শী গল্পের সাথে।